বাংলাদেশে হওয়া কোনো মবের ঘটনায় এই প্রথম খুবই দ্রুত আসামি গ্রেপ্তারের ঘটনা দেখলাম আমরা। এর জন্য বর্তমান বিএনপি সরকারকে একটা সাধুবাদ দিতেই হয়। বৃহস্পতিবার রাতে রাজধানীর অন্যতম প্রসিদ্ধ জায়গা মিরপুরের শাহ আলী মাজারে যে জঘন্যতম মবের ঘটনা ঘটানো হয়েছে, ধর্মভিত্তিক দল একটা, তারা তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে গিয়ে সেখানে ভক্ত অনুসারীদের যেভাবে মারধর ভাঙচুর করেছেন এবং পুলিশ যেভাবে তাকিয়ে তাকিয়ে দেখেছে, পুলিশ জানা সত্ত্বেও সেগুলো থেকে নিবৃত্ত করার চেষ্টা করেনি, সেই ঘটনায় আমরা হতাশা প্রকাশ করেছিলাম। কিন্তু গত রাতে আমরা খবর নিশ্চিত হয়েছি যে এই ঘটনায় মামলা হয়েছে এবং একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, গুরুত্বপূর্ণ আসামিদেরই গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের তীর পুলিশ সেই রাতেই সরাসরি গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন যে এই মবের যে হামলা, সেই হামলাটা জামাত করেছে, জামাতের নেতৃত্বে হয়েছে। আমরা একটা আশার বাণী, এখানে আর একটা আশার বাণী দেখেছি যে মবের ব্যাপারে প্রথমবারের মতো প্রতিবাদ করছে এনসিপি। তারা এনসিপির প্রতিনিধি দল শাহ আলী মাজারে সফর করছেন এবং এই ব্যাপারে প্রতিবাদ করছেন। যদিও প্রতিবাদের সুরের মধ্যে সরকারকে দোষারোপ করে জামাতকে বাঁচানোর একটা চেষ্টা আছে কিনা সেই বিতর্ক হয়তো থাকতে পারে, কিন্তু আমরা প্রথমেই সাধুবাদ দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে যাদের বিরুদ্ধে মবের পৃষ্ঠপোষকতা করার সব থেকে বেশি অভিযোগ, সেই দলটাই যখন প্রতিবাদ করছে তখন আমরা একটা আশার আলো বোধহয় দেখতে পারি। চলুন মিরপুরের শাহ আলী মাজারে জঘন্যতম যে ঘটনা ঘটানো হয়েছে তার জন্য কাদেরকে গ্রেপ্তার করা হলো, তারা কোন দলের লোক, এটা সরকার ঠিকঠাক মতো আসামি গ্রেপ্তার করলো নাকি আইওয়াশ করে নিজেদের লোককে বাঁচাতে বিরোধী মতকে দমন করার চেষ্টা করলো, যেটা এনসিপির অভিযোগে উঠে আসছে, সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। ছিলাম রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার, প্রসিদ্ধ স্থান, ঢাকার গুরুত্বপূর্ণ যে মানে 2-3টা জায়গা মাজার, যে মাজার নিয়ে যে আলোচনা, সেই আলোচনার মধ্যে অন্যতম একটা এই শাহ আলী মাজার, যেখানে নিয়মিত প্রতি সপ্তাহে ওরস হয়। প্রতি বৃহস্পতিবার রাতে এই ওরস যথারীতি হচ্ছিল এবং প্রচুর ভক্তরা সেখানে ছিলেন এবং সেখানেই 50 থেকে 100 জনের একটা টিম লাঠি সোটা নিয়ে ভক্তদের বেধড়ক পিটিয়ে মাজার থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, তাদের জিনিসপত্র ভাঙচুর করে, তাদেরকে লাথি পর্যন্ত মারে। এই ঘটনাগুলো আমরা দেখেছি এবং সেই দলে শিশু পর্যন্ত আমরা দেখেছি লাঠি হাতে পেটাচ্ছে ভক্তদের। সেই ঘটনায় অবশেষে মামলা হয়েছে এবং মামলায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে গত রাত পর্যন্ত। গত রাতে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথম আলোর এই শিরোনামটা দেখুন, সেখানে 2 জন আসামির ছবি দিয়ে তারা বলছে শাহ আলী মাজারে হামলা, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শেখ মোহাম্মদ সাজ্জাদুল হক রাসেল, মোহাম্মদ আজম এবং মোহাম্মদ আরমান দেওয়ান। রাত 9টার দিকে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম এই তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছিলেন। ওসি জাহাঙ্গীর বলেছেন, হামলায় আহত রেশমি বেগম নামে একজন নারী বাদী হয়ে মামলাটি করেছেন। এ পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজে গ্রেপ্তার 3 জনকেই হামলায় অংশ নিতে দেখা গেছে। মিরপুরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান এখনও চলছে। আসামির রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আসামির রাজনৈতিক পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও তারা জামাত ইসলামের নেতাকর্মী, এটা জানা গেছে। অর্থাৎ জামাতের লোকজন যে এটা ঘটিয়েছে, পুলিশের ওই দিনের বক্তব্যও আমরা তাই দেখেছিলাম যে তারা সরাসরি স্বীকার করছে এটা জামাতের একটা অভিযান এবং জামাতের এই অভিযান আছে এটা আমরা জানতাম, এই কারণে ওই দিনকে আমরা সেখানে কোনো অভিযান পরিচালনা করিনি। মামলার 9 আসামি হলেন আকবর, মোহাম্মদ বাপ্পা, বাবু, কাউসার, আজম, সাজ্জাদুল হক রাসেল, কাজী জহির, মিজান, কাজী পনির। তাদের মধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ মানে এজাহারে যে 9 জনের নাম লেখা হয়েছে তার মধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে আর 150 জন অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার এজাহারের ঘটনায় বর্ণনায় রেশমি বেগম বলেন, তিনি 17 বছর ধরে মিরপুরের শাহ আলী মাজার জিয়ারত করে আসছেন। বিভিন্ন সময়ে মাজারে ওরস হলে তিনি সেখানে আস্তানা করে ভক্তদের সহযোগিতা করেন। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পরে মাজারে মানত ও জিয়ারতের জন্য হাজার হাজার লোকের সমাগম হয়। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে জিয়ারত ও মানত কার্যক্রম চলাকালে জামাত ইসলামী ও অঙ্গ সংগঠনের 100 থেকে 150 নেতাকর্মী মাজারের প্রধান গেট দিয়ে ঢুকে তাদের উপরে হামলা করে। রেশমি বেগম আরও বলেন, হামলাকারীরা গাছের গোড়ায় থাকা মাজারের সিন্নির ডেগের লাল কাপড় ছিঁড়ে ফেলেন এবং মোমবাতি জ্বালানোর প্লেট ভাঙচুর করেন। এতে তিনি বাধা দিলেও তাকেও মারধর করা হয়। পরনের কাপড় ছিঁড়ে ফেলে তার শ্লীলতাহানি করা হয়। ভাঙচুরে মাজারের 30,000 টাকার জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া হামলাকারীরা জিয়ারতকারীদের কাছ থেকে 90,000 টাকা ছিনতাই করেছেন। এই জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি এনসিপি সেখানে পরিদর্শন করেছে। শাহ আলী মাজারের ঘটনায় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির একটা প্রতিনিধি দল সেখানে সফর করেছেন। একই সঙ্গে ভক্তদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। এটা একটা গুড মুভ বলা যায় যে এনসিপির বিরুদ্ধে প্রফেসর ইউনূসের আমলে সবথেকে বেশি অভিযোগ তারা মবের পৃষ্ঠপোষকতা দিয়েছে, মবের উস্কানি দিয়েছে এবং মবকে কখনো কখনো তারা কি বলা যায় যে বৈধতা দিয়েছে, বৈধ হিসেবে বলার চেষ্টা করেছে। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন অনেকেই ছিলেন, তাদের নাম বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। পরিদর্শনের সময় হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। সময় সারোয়ার তুষার গত 2 বছরে দেশের বিভিন্ন মাজারে হামলার ঘটনায় তদন্তে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান। অথচ প্রফেসর ইউনূসের আমলে একটি কথাও তারা বলেননি। শত শত মাজারে যে হামলার ঘটনা ঘটেছে সেই সময় একটা কথাও বলেননি। বিএনপির আমলে 2টা মাজারে এই ঘটনা ঘটল। কুষ্টিয়া দৌলতপুরে পীর শামীম রেজার মাজারে ঘটনা আমরা সবাই জানি, শামীম রেজাকে মেরে ফেলা হলো। এরপরে এই শাহ আলী মাজারে হলো। এবার এই 2টা ঘটনার কথা উল্লেখ করে তিনি বলছেন যে কুষ্টিয়ার ফিলিপনগর সহ বিভিন্ন মাজারে হামলায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট। তিনি বলছেন, রাজনৈতিক পরিচয় স্পষ্ট এই হামলাকারী কারা। তারপরও তাদের আড়াল করতে মব শব্দের ব্যবহার করা হচ্ছে। এভাবে দায় এড়িয়ে যাওয়া সম্ভব নয় বলে তিনি জানাচ্ছেন। রাজনৈতিক পরিচয় স্পষ্ট তো আমরাও জানি, আপনি কোনটা জানেন এটাই হচ্ছে স্পষ্ট প্রশ্ন। সেটা হচ্ছে যে মিরপুরের এই ঘটনায় পুলিশ একেবারে প্রকাশ্যে বলছে যে এটা জামাতের অভিযান। তাহলে রাজনৈতিক পরিচয় কি হলো? জামাত, যারা আপনার জোট আপনার জোটের গুরু। তো আপনি কি তাই বলছেন যে জামাতের পরিচয় স্পষ্ট, সুতরাং তাদেরকে গ্রেপ্তার করতে হবে? আমরা দেখেছি যে কুষ্টিয়ার ঘটনাতেও জামাত প্রধান আসামি হচ্ছে জামাতের স্থানীয় চেয়ারম্যান ক্যান্ডিডেট। 3 নম্বর আসামি ওই চেয়ারম্যান ক্যান্ডিডেটের প্রধান চেলা রাজীব দফাদার। তারপরে 2 নম্বর আসামি হচ্ছে ইসলামী আন্দোলনের, আপনার জোটেরই ইসলামী আন্দোলনের দৌলতপুর উপজেলা প্রধান। তো তাহলে কারা হামলা করছে? হ্যাঁ, ওখানে বিতর্ক রয়েছে। জামাত অভিযোগ করছে যে ওখানে বিএনপির লোকজন উপস্থিত ছিল, তাদেরকে আসামি করা হয়নি। সেটা যদি না করে হয়ে থাকে তাহলে অবশ্যই ভুল করা হয়েছে। কিন্তু আমরা রাজীব দফাদারকে তো সরাসরি দেখেছি শামীম রেজাকে, পীর শামীম রেজাকে তার দরজায় আঘাত করা, তারপরে দরজা খোলার পরে প্রথম শামীম রেজাকে আঘাত করা এবং তাকে মেরে ফেলার যে ব্যাপার, সেই ব্যাপারে যে রাজীব দফাদার নেতৃত্ব দিয়েছে সে যে জামাত কর্মী আমরা তো সবাই জানি। তাহলে কোন রাজনৈতিক পরিচয়ের কথা বলছেন? তিনি কি মনে করছেন যে এইসব ঘটনায় বিএনপি নিজেদের করা মব অন্যের ঘাড়ে চাপাতে চাইছে? যদি তাই হয় তাহলে সেটা অবশ্যই সমর্থনযোগ্য নয়, সেটা অবশ্যই ঘৃণ্য কাজ। কিন্তু সেটা কি হচ্ছে আদৌ? নাকি যখন আমরা সাধুবাদ জানাচ্ছি যে মবের ঘটনায় প্রথমবারের মতো প্রতিবাদ জানালেন, এটাকে সাধুবাদ আমরা জানাচ্ছি, ঠিক তখনই আবার রাজনীতির মারপ্যাচে যে কথা বলা হচ্ছে সেখানে বিচারের বাণী নিভৃতে কাঁদবে কিনা সেই প্রশ্নও উঠবে। আমার মনে হয় যে অনেক তো হয়েছে, আপনারা অনেক করলেন, অনেক দেখলেন, অনেক পৃষ্ঠপোষকতা দিলেন, অনেক উস্কানি দিলেন, অনেক মবকে অস্বীকার করলেন। এখনও বলছেন যে পরিকল্পিত হামলাকে মব বলে এটাকে করা যাবে না। মব ব্যাপারে একটা কোথায় যেন একটা কি বলবো যে ভালো লাগা কাজ করছে আপনাদের। মব কি এত প্রিয় হয়ে গেল প্রফেসর ইউনূসের শেখানো বুলিতে, নাকি অন্য কোনো কারণে? মবকে নিয়ে এত কেন আপনাদের গা জ্বালা করে? মবের ব্যাপারটা স্বীকার করতে কেন গা জ্বালা করে? এই যে এখানে শাহ আলী মাজারে আমরা তো স্পষ্ট দেখলাম যে সেখানে সম্মিলিত মব হলো। তাহলে এটাকে কি
এটাকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করব? ওই কুষ্টিয়ায় শামীম রেজার মাজারে যেটা হলো সেটাকে মব না বলে আমরা কি বলবো? সংজ্ঞাটা আমাদেরকে শিখিয়ে দিলে আমরা বোধহয় আরেকটু বেশি শিক্ষিত হতে পারবো, যেখানে হয়তো আমরা মানে দাবি করতে পারবো এসএসসি ইন্টারমিডিয়েট পাস হলেও দাবি করতে পারবো যে আমার বাড়িতে এত বড় একটা লাইব্রেরি আছে, যে আমি এত পড়াশোনার মধ্যে থাকি যে 2-4-10টা পিএইচডি ডিগ্রিধারীদেরকেও আমি পড়াতে পারবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষককে আমি পড়াতে পারবো, সেরকম জ্ঞানী হয়তো হতে পারবো আপনাদের মতো। দর্শক,